প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং 16 ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2 দিনের সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। দুপুর 2:45টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের মর্যাদা, উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ গুরুত্ব পাবে। বিমানবন্দরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার সুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিগত ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটটি পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বাজেটে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট সংলাপে অর্থমন্ত্রী জানান, বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি মেটাতে বেসরকারি খাতের ক্ষতি এড়াতে ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা কমাচ্ছে সরকার। এর বিপরীতে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি এবং বন্ডের মতো বিকল্প বাজার ভিত্তিক অর্থায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও টেকসই সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ও উচ্চ গতির ইন্টারনেটের মতো কাঠামোগত সমস্যাগুলো স্থায়ী সমাধানের জন্য এই সময়সীমা প্রয়োজন বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অতিরিক্ত নিয়মের বেড়াজালে বন্দী দেশ হওয়ায় ব্যবসার পরিবেশ ও জীবনযাত্রা সহজ করতে সরকার নিয়মকানুন শিথিল করছে, যা তদারকিতে বিশেষ টাস্কফোর্স ও ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা 1.5 মাসের বাজেটটা করতে হয়েছে। আবার কোন ধরনের বাজেট? যেটা আমরা ইনহেরিট করেছি ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না এখানে। ইট ডিড নট হেল্প। আমরা যখন দায়িত্ব নিলাম, এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। 50,000 কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার, মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি। এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে। জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি করে 16 ডিসেম্বরে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। আজ রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। পাশাপাশি বগুড়া সহ 4টি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে। অন্যদিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডলিং এককভাবে বিমান করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। তাতে করে মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না।
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ৩ বছরের মধ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এছাড়া পর্যায়ক্রমে ২৫,০০০ মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। পর্তুগালের লিসবন সফর শেষে আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, সরকারের লক্ষ্য হল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া। এই উদ্দেশ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বলেন, স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে মায়েদের ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিশ্চিত করতে হবে। এসব প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের স্বাভাবিক ডেলিভারির ব্যবস্থা থাকবে এবং প্রতিটি ইউনিটে অন্তত 2 জন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন। এ সময় দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমরা বর্তমানে 30 থেকে 50 বেড আছে, সেখান থেকে আমরা 100 বেডে নিয়ে যাব এবং উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমরা মা এবং নবজাতকের যে সেবা, এই সেবাটা কম্প্রিহেন্সিভভাবে দিব। তার অর্থ হলো আমরা চাই না কোনো মা যার কমপ্লিকেটেড ডেলিভারি তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সের বাইরে যাতে যেতে না হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সের ভিতরেই যেন মা তার শিশু জন্ম দিতে পারে এবং শিশুর যদি কোনো সমস্যা থাকে নবজাতকের, সেই নজরের সেবা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয়। এবং এই কারণেই আমরা বলেছি যে আমরা আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে 25,000 নতুন মিডওয়াইফ নিব, যারা আমাদের বাংলাদেশের প্রায় ইউনিয়ন যদি ধরি তাহলে 5,800 মতো ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন যদি আমরা 2 জন করে নেই, হ্যাঁ, তাহলে পরে আমার এখানে 10,000-এরও 11,000-এরও বেশি মিডওয়াইফ লাগবে। আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 500, সেখানে যদি আমাদের মিডওয়াইফ দিয়ে সঠিকভাবে ইকুইপ করতে হয়, সেখানেও প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদেরকে অন্তত 3 থেকে 4 জন মিডওয়াইফ আমাদেরকে নিতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকারের ধীরগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টের ব্যাখ্যা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোববার জাতীয় প্রেস ক্লাবে বর্তমান সরকারের 4 মাস প্রত্যাশা অর্জন ও করণীয় শিরোনামে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ জানানো হয় গোলটেবিল বৈঠক থেকে। এটা যেন একটা স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জুলাই অভ্যুত্থানের যে 3টা অগ্রাধিকার ছিল, নির্বাচন, বিচার এবং সংস্কার, তো বিচারটা অব্যাহত থাকা দরকার এবং যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আনা দরকার। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ভারতের উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য নদ নদীর পানি। এদিকে পাহাড়ি ঢলের কারণে নিরাপত্তার স্বার্থে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর শ্যাওলা পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে সারি, গোয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী 1-2 দিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এদিকে ধলাই নদীতে পানি ও স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি ও উজানের পানির প্রবাহের ওপরই নির্ভর করছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। এতদিন ধরে প্রায় 5 বছর ধরে আপনার দোকানত অনেক মাল নষ্ট হয়। পানি উঠিয়া মানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাই, ডেইনো মহিলা সাফ পরিষ্কার করা হয় না। আমরা মানে খুব অসুবিধা হয় পানি উঠিয়ে, এটা ভাষায় প্রকাশ করার নাই। একটু বৃষ্টি দিলেও আমরা গরম পানি উঠিয়া একবারে আমার ওষুধ পাতি বহুত নষ্ট হয়েছে। আপনার সব সময় যে সময় বন্যাতে ওষুধ নষ্ট হয়ে যায়, ড্রেইনের যে ব্যবস্থা করা হয়েছে এটা দিয়ে পানি কাটেন না।
এই পানি না কাটার কারণে আমরা গড় আইয়া পানি উঠে। কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আজ জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মাহবুব তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাহবুবের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ প্রথমে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাইম ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার নামে আরও এক আসামিকে গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এদিকে অটোরিকশাটি ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। গ্রেফতার 2 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 12 ঘন্টার ভিতরে পুরো ঘটনাটা আমরা ডিটেক্ট করেছি। মূল কিলার যে আসামি 2জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা বিজ্ঞ আদালতে 164 করে আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লাবাসী সহ অপরাধীদের কাছে বার্তা দিতে চাই যে অপরাধ করে আপনারা কিন্তু পার পাবেন না। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই জাতীয় জঘন্য অপরাধকে আমরা গ্রেপ্তার সহ আইনি আওতা নিয়ে এসে তাদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করব। নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। বলেন, 20 জুন টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এই চক্রটি মূলত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন এসে সাহায্যের অভিনয় করে কথা বলে এবং পরে অন্যজন এসে নাকে বিশেষ কেমিক্যাল স্প্রে করে ভিকটিমকে সম্মোহিত করে ফেলে। এর ফলে আক্রান্ত ব্যক্তি সাময়িক স্মৃতিভ্রম হয়ে অপরাধীদের কথা মতো নিজের স্বর্ণালংকার ও টাকা পয়সা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দেন। নওগাঁয় এ সংক্রান্ত 3টি মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নারায়ণগঞ্জ, খুলনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় এই চক্রটি 10টিরও বেশি অপরাধ সংঘটিত করেছে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নিয়ম অনুযায়ী 15 বছরের নিচের কোনো শিশু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স বা স্ন্যাপচ্যাটে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। এমনকি অভিভাবকের অনুমতিও এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। তবে 15 থেকে 16 বছর বয়সীদের জন্য সীমিত পরিসরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ থাকবে। তাদের ক্ষেত্রে বয়সভিত্তিক কন্টেন্ট নিয়ন্ত্রণ, প্যারেন্টাল কন্ট্রোল এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। এছাড়া প্ল্যাটফর্মগুলোকে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে এবং শিশুদের লক্ষ্য করে ব্যক্তিগত তথ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। ইউএই সরকার বলছে, শিশুদের মানসিক স্বাস্থ্য, নিরাপদ ডিজিটাল অভ্যাস এবং বয়সোপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টাইগারদের হোয়াইট ওয়াশ করল অজিরা। চট্টগ্রামে রোববার অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক তাওহিদ হৃদয়ের অপরাজিত 61 রানে ভর করে 8 উইকেটে 109 রান তোলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন মাত্র 6 রান খরচায় নেন 2 উইকেট। জবাবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে সফরকারীরা। অধিনায়ক মিচেল মার্শ 27 বলে 60 রানের ঝড়ো ইনিংস খেললে মাত্র 11 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ 3-0 ব্যবধানে নিজেদের করে নেয় অজিরা। ওয়ানডে সিরিজের হারের পর টি-20তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল সফরকারীরা।
ফিফার বাধ্যতামূলক হাইড্রেশন বিরতির কড়া সমালোচনা করেছেন উরুগুয়ের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিরতি ফুটবলে কোনো মূল্য যোগ করছে না, বরং খেলার স্বাভাবিক গতি নষ্ট করছে। বিয়েলসার মতে ম্যাচকে 4 ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত ফুটবলের স্বার্থে নয়, অন্য বিবেচনা থেকে নেওয়া হয়েছে। যদিও খেলোয়াড়দের গরম আবহাওয়ায় পানি পানের সুযোগ করে দিতে এই নিয়ম চালু করা হয়েছিল, বর্তমানে তাপমাত্রা নির্বিশেষে তা প্রয়োগ করা হচ্ছে। এদিকে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আশাবাদী উরুগুয়ে কোচ। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বিয়েলসা চান এবার পুরো ম্যাচ জুড়ে সেই ছন্দ ধরে রাখুক তার দল। গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করতে কেপ ভার্দের বিপক্ষে জয়কে গুরুত্বপূর্ণ মনে করছে উরুগুয়ে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং 16 ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।